আসসালামু আলাইকুম। তো আমরা আজকে একটু রেডিকুলার সিস্টটা কিভাবে ফরমেশন হয়, ঠিক আছে, আমাদের যে পেরিওডন্টোলজিতে একটা টপিক আছে সিস্ট। তো সিস্টের যে এক ধরনের টাইপ রেডিকুলার সিস্ট, আমরা জাস্ট ওটা কিভাবে ফরমেশন হয় ওটা নিয়ে একটু ছোট্ট করে জেনে নিবো আর কি। তো দেখি কিভাবে তৈরি হয়। তো ওটা জানার আগে শুরুতে একটা জিনিস বলে নিই আসলে, যে এটা কি, এই জিনিসটা কি। এটা হচ্ছে আমরা যখন ডেন্টাল অ্যানাটমি পড়ছি সেখানে কি পড়ছি কিভাবে টুথ ডেভেলপমেন্ট হয়, ওখানকারই একটা ছবি, যে টুথ ডেভেলপমেন্টের একটা ছবি। রুট ফরমেশন মেইনলি হচ্ছে, এটা কিসের ছবি? রুট ফরমেশনের ছবি। রুট ফরমেশন। ওকে। সো দিস ইজ দ্য ফিগার অফ রুট ফরমেশন। এখন এই রুট ফরমেশন থেকে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে, যেটা আমাদের রেডিকুলার সিস্ট ফরমেশনের জন্য কাজে লাগবে। সেটা হচ্ছে এই যে হার্স। হার্স জিনিসটা কি? হার্সের একটা হার্স হচ্ছে কি, হার্টউইক্স এপিথেলিয়াল রুট শিট। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস লেয়ার হিসেবে থাকে না প্রথমে, এভাবে একদম কন্টিনিউয়াস একটা লেয়ার থাকে, তাই না? এভাবে পুরা কন্টিনিউয়াস একটা লেয়ার থাকে। তারপর যখন আমাদের আহ রুট ফরমেশন শুরু হয়, তখন প্রথমে তো হচ্ছে এদিকে সিমেন্ট, ডেন্টিন ফরমেশন হয়, আর বাইরের দিকে হচ্ছে কি সিমেন্টাম। তো যখন ডেন্টিন ফরমেশন হয়, তারপর তার অ্যাডজাসেন্ট যে হার্টউইক এপিথেলিয়াল রুট শিট, সেগুলো কি হয়, ডিসইন্টিগ্রেশন হয় না? এই যে এখানে কি দেখাচ্ছে, ডিসইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তাই না? এই যে ভেঙে গেছে একটা আরেকটা থেকে। নিচে কিন্তু এখনো কন্টিনিউয়াস, কারণ নিচে এখনো সিমেন্টাম ফরমেশন শুরু হয় নাই, উপরে ফরমেশন হওয়া শুরু হয়েছে, সেই জন্য ওখানে কি হয়ে গেছে, ডিসইন্টিগ্রেশন। এই যে ডিসইন্টিগ্রেশন হয় তার মধ্যখানের জায়গা দিয়েই আমার কি হয়, সিমেন্টোব্লাস্ট গুলো সিমেন্টাম ডিপোজিশন করে ডেন্টিনের উপর। এটা হচ্ছে আমাদের কি, হার্টউইকস এপিথেলিয়াল রুট শিট। এটা ভেঙে যাচ্ছে আর এখানে হচ্ছে সিমেন্টামটা ফর্মেশন হচ্ছে। এখন আমাদের কেন হার্টউইকস এপিথেলিয়াল রুট শিট সম্পর্কে একটু জানতে হবে, কারণ সিস্ট ফর্মেশন এটার ভূমিকা আছে। ওকে। তো জাস্ট আমরা জেনে রাখলাম যে হার্টউইকস এপিথেলিয়াল রুট শিট বলে একটা জিনিস আছে, এবং এটা আমাদের ডেভেলপড টুতেও অনেক সময় হচ্ছে থেকে যায় আর কি। এখন আসি আমরা কিভাবে একটা সিস্ট ফর্মেশন হয় সেই জিনিসটা একটু দেখিনি। রেডিকুলার সিস্ট, রাইট? রেডিকুলার সিস্ট, অনেক ধরনের সিস্ট আছে, আমরা শুধু রেডিকুলার সিস্টের উপর ফোকাস করব। তো এখানে হচ্ছে কয়েকটা স্টেজ আছে, ঠিক আছে। প্রথমে তো কি হয়, একটা সিস্ট হচ্ছে তৈরি হওয়া শুরু হয়, ইনিসিয়েশন হয়। তো ইনিসিয়েশনটা কিভাবে হয়, কয়েকটা স্টেজ আছে, সেই স্টেজগুলো আগে জেনে নিই। যেমন প্রথমে হচ্ছে এপিথেলিয়াল প্রলিফারেশন হয়। এপিথেলিয়াল প্রলিফারেশন, প্রলিফারেশন। সেই এপিথেলিয়াল প্রলিফারেশন হচ্ছে কোন এপিথেলিয়াল, হার্টউইকস এপিথেলিয়াল রুটশিট, কিন্তু সেই হার্স। ওকে, এই জন্যই হচ্ছে হার্সটা আমাদের আগে একটু জেনে নিতে হবে। দেন হচ্ছে আমার কি হয়, প্রলিফারেশন হয়, তারপর সেই এপিথেলিয়াল সেলগুলোর মধ্যে একটা ক্যাভিটি ফর্মেশন, অর্থাৎ একটা গর্ত তৈরি হতে হয়, সেটা হচ্ছে ক্যাভিটেশন। ক্যাভিটেশন। ক্যাভিটেশন হওয়ার পর সেখানে কি হতে হয়, ফ্লুইড ক্যাভিটি, যে কোনো একটা খালি জায়গা, ও তো খালি থাকবে না, ওখানে কি আসবে, ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। ফ্লুইড অ্যাকুমুলেশন শুরু হতে হয়, এবং দেন হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়ার পর সেখানে কিছু বোন রিজর্পটিং ফ্যাক্টর রিলিজ হয় এবং বোন রিজর্পশন শুরু হয়। সেগুলা কিভাবে হয় আমরা দেখতেছি। রিজর্পশন স্টার্ট হয়। ওকে। এখন আমরা একটু ফ্লো চার্ট হিসেবে দেখিনি আসলে কিভাবে জিনিসটা, ঘটনাটা ঘটে। তো ফার্স্টে কি হয়, রেডিকুলার সিস্ট ফরমেশনটা কখন হবে, এনি রিজন দ্যাট লিডস টু ডেথ অফ দ্য টুথ, মানে দাঁতটা যদি মারা যায় যে কোনো কারণে, এনি রিজন, ঠিক আছে, সেটা পালপাইটিস হতে পারে, পালপাইটিস হতে পারে, পালপাইটিস। তারপর হচ্ছে গ্রস ক্যারিজ, গ্রস ক্যারিজ থেকে তো আলটিমেটলি পালপাইটিস হয়। তারপর হচ্ছে ফল্টির, ফল্টি রেস্টোরেশন, ওটা অতটা ইম্পর্টেন্ট না। তাহলে পালপাইটিস, তারপরে হচ্ছে ট্রমা, ট্রমার কারণে হতে পারে, কোনো ধরনের ট্রমা। এই যে কোনো কারণ যেটার কারণে কি হয়, আমার টুথের ভাইটালিটিটা নষ্ট হয়, অর্থাৎ ডেথ অফ দ্য টুথ, অর্থাৎ টুথটা মারা গেল, মারা গেল, তখনই হচ্ছে আমার এই রেডিকুলার সিস্ট ফর্মেশনটা শুরু হতে পারে।
তো যখন এটা হয় তখন কি হয়, নর্মালি এই যে পালপাইটিস, ক্যারি, স্ট্রমা, যেই কোনো কারণে কি হবে, এখানে ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন শুরু হবে। কি হবে? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন, মানে ব্যাকটেরিয়া কিন্তু ওখানে বাসা বাঁধবে, ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন। এখন এই ব্যাকটেরিয়া গুলো একটা কাজ করবে। কি কাজ করবে? ব্যাকটেরিয়া হচ্ছে আমার রিলিজেস এন্ডোটক্সিন। ব্যাকটেরিয়া কি করে? এন্ডোটক্সিন বা হচ্ছে এক্সোটক্সিন এগুলো রিলিজ করে। তো যখন একটা ব্যাকটেরিয়া এই এন্ডোটক্সিন রিলিজ করে, আমরা মাইক্রোতে পড়ছি যে এন্ডোটক্সিন যখন রিলিজ হয় সে কিছু সাইটোকাইনকে কিন্তু স্টিমুলেট করে, তাই না? তখন কি হয়? রিলিজ অফ সাম সাইটোকাইন। এটা কিন্তু কোত্থেকে রিলিজ হবে? কিন্তু আমার বডি থেকে হবে। আর এন্ডোটক্সিনটা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে হবে রিলিজ। তো ব্যাকটেরিয়া যখন এন্ডোটক্সিন রিলিজ করে সেটা আমাদের টিস্যুকে কি করে? ইরিটেট করে। ইরিটেশনের কারণে আমার বডি তখন কি রিলিজ করে? রিলিজেস সাইটোকাইনস। সেই সাইটোকাইন্স এর কত নাম আছে, তাই না? ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, তারপর হচ্ছে প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর। এই সকল কি সাইটোকাইন্স তখন বডি রিলিজ করে। এবং এই সাইটোকাইন যখন রিলিজ হয় সেই সাইটোকাইন গিয়েই আমার সেই হার্টউইক্স এপিথেলিয়াল রুট শিটকে কি করে? স্টিমুলেটস করে। এই সাইটোকাইন কি করে? স্টিমুলেট হার্স। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি কেন আমাদের হার্টস জানতে হবে। তাহলে হার্টসকে স্টিমুলেট করে। তখন হার্টস কি? হার্টউইক্স এপিথেলিয়াল রুট শিট, তার মানে এটা কি? এপিথেলিয়াম। এপিথেলিয়াম। তাহলে এখানে কি হবে? এপিথেলিয়াল প্রলিফারেশন হবে। মানে অনেক অনেক বেশি, প্রফিউজ। প্রফিউজ এপিথেলিয়াল প্রলিফারেশন। প্রলিফারেশন, রাইট? তখন যখন এপিথেলিয়াম সেল অনেক অনেক প্রলিফারেশন হবে তখন কি হবে? তখন অনেকগুলো আলাদা আলাদা এপিথেলিয়াল সেলের ক্লাস্টার তৈরি হবে। বিষয়টা কি হয়, আমি ফিগারে দেখাই আলাদা করে, তাহলে জিনিসটা বুঝতে আরো ইজি হবে। এই যে এখানে ধরলাম, এই একটা টুথ, এই টুথে কি হয়েছে? ভাইটালিটি নষ্ট হয়েছে, মারা গেছে টুথ, মারা গেছে। আর এটা কি আমার? এই যে এই এরিয়া, এখন এখানে হচ্ছে কি হবে? সিস্টা ফর্মেশন হবে এই এরিয়াতে। তো প্রথমে কি হয়, এখানে হার্টউইক্স এপিথেলিয়াল রুটশিট যারা আছে তারা হচ্ছে অনেক অনেক বেশি প্রলিফারেশন হয়। ঠিক আছে? প্রলিফারেশন হয়ে এরকম আলাদা আলাদা ক্লাস্টার তৈরি করে এপিথেলিয়ামের। সেই ক্লাস্টার গুলো আলটিমেটলি একসাথে ফিউজ হয়ে যায়। কি হয়? একসাথে ফিউজ হয়ে যায়। সবগুলা ক্লাস্টার মানে আলাদা আলাদা ক্লাস্টার একসাথে ফিউজ হয়ে একটা মাস তৈরি করে, একটা মাস, এপিথেলিয়াল মাস। এপিথেলিয়াল মাস ফর্মেশনে তাহলে অনেকগুলো আলাদা এপিথেলিয়াল ক্লাস্টার কি করে? একটা মাস তৈরি হয়। পুরা মাস জুড়ে কি আছে? এপিথেলিয়াম সেল আছে, তাই না? এই যে এপিথেলিয়াম সেল আছে। তাহলে এটাই বলতেছি যে প্রফিউজ এপিথেলিয়াল প্রলিফারেশন হয়, তারপর হচ্ছে কি হয়? ক্লাস্টার অফ এপিথেলিয়াম, ক্লাস্টারস অফ এপিথেলিয়াম, এপিথেলিয়াম অথবা এপিথেলিয়াল টিস্যু ফিউজেস টু ফর্ম আ মাস অফ এপিথেলিয়াম, মাস অফ এপিথেলিয়াম। তাহলে এই যে আলাদা আলাদা ক্লাস্টার গুলা মিলে কি তৈরি করে? একটা মাস, মানে একটা বড় একটা এপিথেলিয়ামের দলা টাইপের একটা তৈরি করে। তারপর যেটা হয় সেটা হচ্ছে এই মাস, তো এখানে অনেকগুলা সেল, তাই না? এই যে এখানে অনেক অনেক সেল। এখন এপিথেলিয়াম সেলের তো নিজের কোনো ব্লাড সাপ্লাই নাই, সে ব্লাড সাপ্লাই কোত্থেকে পাবে? নিউট্রিশন কোত্থেকে পাবে? সারাউন্ডিং যে ব্লাড ভেসেল আছে, আমাদের যে সারাউন্ডিং কি আছে? ব্লাড ভেসেল। এই যে ধরলাম এই আশেপাশে যে ব্লাড ভেসেল আছে সেখান থেকে কি পায়? নিউট্রিশন পায়। এখন একটা কমন সেন্সের ব্যাপার যে সবচেয়ে বাইরের যে সেলগুলা তারা কি পাবে? নিউট্রিশন পাবে, কিন্তু সেন্টারে সেটা ডিফিউজ হয়ে যেতে যেতে পারবে না কিন্তু। বাইরের গুলো হচ্ছে নিউট্রিশন পাবে, তখন কি হবে? আস্তে আস্তে সেন্ট্রালের যে সেলগুলা সেগুলা মারা যাবে। ঠিক আছে? তারা তো পাচ্ছে না নিউট্রিশন, তখন সেন্ট্রালের সেলগুলা কি হবে? মারা যাবে। ফিউজেস টু ফর্ম এপিথেলিয়াল মাস, এবং হচ্ছে
তারা তো নিউট্রিশন পাচ্ছে পেরি ক্যাপিলারি যারা আছে, যে আশেপাশে যে ক্যাপিলারি সেখান থেকে। তখন সেন্টারের সেলগুলো কি হবে? সেলস অ্যাট দ্য সেন্টার অফ দ্য মাস ডাইজ ডিউ টু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। ঠিক আছে ব্যাপারটা? তাহলে সেন্ট্রালের সেলগুলো কি হবে? মারা যাবে, কারণ ওরা তো নিউট্রিশন পাচ্ছে না, নিউট্রিশন তো পাচ্ছে না, তো মারা যাবে। মারা যাওয়া মানেই হচ্ছে কি, সেখানে একটা ক্যাভিটি তৈরি হবে। আ ক্যাভিটি ইজ ফর্ম সেন্ট্রালি। কেন? ডিউ টু ডেথ অফ দ্য অফ দোজ সেল। ওই সেলগুলো মারা যাওয়ার কারণে কি হবে? সেন্ট্রালি একটা ক্যাভিটি ফর্মেশন হবে। এখন একটা জিনিস, যে যখন টিস্যু সেল মারা যায় সেখানে কি হয়? এক্সুডেটিভ ম্যাটেরিয়াল ফর্মেশন হয় না? কি ফর্মেশন হয়? এক্সুডেটিভ ম্যাটেরিয়াল। কি বলি আমরা প্যাথোলজিতে? এক্সুডেটিভ ম্যাটেরিয়াল। নেক্রোটিক টিস্যুগুলো সেখানে এক্সুডেটিভ ম্যাটেরিয়াল তৈরি করে, সেখানে কি থাকে? এখানে কিন্তু অনেক প্রোটিন থাকে। কি থাকে? প্রোটিন। এবং আমরা জানি প্রোটিনের কি থাকে? কলয়েডাল অসমোটিক প্রেসার, সিওপি, কলয়েডাল অসমোটিক প্রেসার, তাই না? ওই যে ব্লাড ভেসেলের মধ্যে কি থাকে? যে প্রোটিন গুলো থাকে তাদের কি থাকে? কলয়েডাল অসমোটিক প্রেসার। সেই জন্যই তো ব্লাড ভেসেলের ভিতর আমাদের ফ্লুইডটা ধরে রাখতে পারে, অর্থাৎ একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার তৈরি করে। তো যখন ওই সেন্ট্রাল সেল মারা যায় সেখানে এক্সুডেটিভ ম্যাটেরিয়াল বা প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিন কি করে? হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়াই দেয় ওই সেন্ট্রালের যে ক্যাভিটি। এই যে যখন সেলগুলো মারা যায় তখন কি হয়? এই যে এই সিস্টের ভিতর শুধু বাইরে সেল থাকে, আর সেন্ট্রালে কি তৈরি হয়েছে? এই যে সেলের নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস, তারপর হচ্ছে এই সেন্ট্রালটা কি? এখানে তো প্রোটিন। কি আছে? প্রোটিন আছে। তার মানে এখানে কি হবে? হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যাবে এবং আলটিমেটলি কি হবে? পানি এই সিস্টের ক্যাভিটির মধ্যে ঢুকতে শুরু করবে, তাই না? করবে তো নাকি? যেখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার সেখানেই তো পানি যাবে। তাহলে এই যে প্রোটিন থাকার কারণে কি হবে? এই ক্যাভিটির ভিতর বাইরে থেকে মানে এক্সট্রা সেলুলার স্পেস থেকে ফ্লুইড অ্যাকুমুলেশন হবে। তাহলে এই ক্যাভিটি তৈরি হয়েছে সেন্ট্রালি। তখন এই ক্যাভিটিতে কি হবে? ডিউ টু ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক, কি বলবো, হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইনসাইড দ্য ক্যাভিটি, ফ্লুইড অ্যাকুমুলেটস অ্যাকুমুলেটস দেয়ার, তাই না? যেহেতু হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে গেছে, তখন কি হবে? হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেখানে বেশি, ফ্লুইডও সেখানের দিকে চলে যায়। তার মানে এই যে বাইরে থেকে এক্সট্রা সেলুলার স্পেস থেকে ফ্লুইড গুলো কোথায় চলে আসবে? ওই ক্যাভিটিতে। ক্যাভিটিতে যখনই ফ্লুইড ঢুকবে, ঠিক আছে না? ফ্লুইড ঢুকলেই তো কি করবে? ফ্লুইড একটা প্রেসার দিবে। ধরো আমাদের যে টুথ, এই তো আমাদের টুথের রুট, আর এইখানে তো পেরিডন্টাল স্পেস, আর এই পাশে সব কি? বোনস না? তাহলে এখানে তো সব বোনস। এখন এখানে যদি একটা জিনিস গ্রো করতে থাকে, বোনস কি? এটা যদি আমাদের বোনস হয়, বোনস হচ্ছে কি? বোন হচ্ছে হার্ড একটা স্ট্রাকচার, তাই না? হার্ড একটা স্ট্রাকচার। তাহলে একটা বোনস হচ্ছে হার্ড একটা স্ট্রাকচার। এখানে একটা জিনিস ফুলতেছে, ও ফুলতে চেষ্টা করতেছে, এবং মনে রাখতে হবে যে রেডিকুলার সিস্টের যে গ্রোথ, সেটা হচ্ছে বেলুন লাইক গ্রোথ। কি রকম? বেলুন লাইক। মানে বেলুন যখন আমরা ফুলাই তখন বেলুন যেরকম চারদিক দিয়ে ফুলতে থাকে ঠিক তেমনি ফুলে। তাহলে বেলুন লাইক গ্রোথ হয় এখানে। এই যে সিসটা তখন ফুলার চেষ্টা করে, কারণ একদিকে পানি আসতেছে, পানি এখানে ভরে গেছে, তাহলে জিনিসটা ফুলবে না। এখন ফুলবে কোথায়? এখানে তো বোনস। বোনস তো একটা হার্ড স্ট্রাকচার, তাহলে ও তো ফুলতে পারবে না। কিন্তু ও তো ফুলতে যাচ্ছে, তখন সে কি করবে? তখন সে এমন কিছু সাবস্টেন্স রিলিজ করবে যারা বোনে কি করবে? বোনটাকে ধ্বংস করবে, বোনে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়াই দিবে, যাতে করে বোনস নষ্ট হয় আর সিসটাও কি করতে পারে? এভাবে বড় হতে পারে। তাহলে এই জিনিসটা করবে তখন। ঠিক আছে, তাহলে ফ্লুইড অ্যাকুমুলেটস করে, এন্ড হচ্ছে দ্য সিস্ট
সিস্ট ট্রাইজ টু এক্সপ্যান্ড মোর অ্যান্ড মোর, এক্সপ্যান্ড মোর। তো সে তো এক্সপ্যান্ড করতে চাবে, কিন্তু এক্সপ্যান্ড করার তো জায়গা নাই। যেহেতু জায়গা নাই, তখন সে কি রিলিজ করবে? তো রিলিজেস, সাম বোন রিজর্পটিং ফ্যাক্টর। কি রিলিজ করবে? কিছু বোন রিজর্পটিং ফ্যাক্টর রিলিজ করবে। বোন রিজর্পটিং ফ্যাক্টর, সেই ফ্যাক্টর গুলা কি কি? প্রোস্টাগ্ল্যান্ডিন, E2, আর সম্ভবত E7, আই এম নট শিওর, এটা বইতে আছে দেওয়া। তাহলে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করবে, তাহলে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করে, এরা হচ্ছে কি বোন রিজর্পটিং ফ্যাক্টর। এই বোন রিজর্পটিং ফ্যাক্টর গুলা কি করবে? কোন রিজর্পশন করবে? তখন তারা কিভাবে রিজর্পশন করবে? উইচ ইনক্রিজেস অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, ইনক্রিজেস অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। এভাবেই হচ্ছে একটা সিস্ট গ্রো করে এবং বড় হয়। Thus a cyst grows. ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কিভাবে একটা সিস্ট তৈরি হয় এবং সে গ্রো করে। এটাই হচ্ছে একটা সিস্ট তৈরির প্যাথোজেনেসিস। ওকে, আমরা যদি আবার একটু রিক্যাপিচুলেট করি, তাহলে ফার্স্ট অফ অল কি হয়, একটা তুত মারা যায়, তারপর সেখানে যে ব্যাকটেরিয়া গুলো থাকে তারা কি করে? রিলিজেস এন্ডোটক্সিন, কিছু এন্ডোটক্সিন রিলিজ করে। সেই এন্ডোটক্সিন গুলো আলটিমেটলি কি করে? সাইটোকাইন রিলিজ করে, মানে আমাদের বডিকে ইরিটেশন করে। তখন বডি হচ্ছে কি করে? সাইটোকাইন রিলিজ করে। সেই সাইটোকাইন গুলোর নাম হচ্ছে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, তারপর প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর। এই সাইটোকাইন গুলো আলটিমেটলি আমার কি করে? স্টিমুলেটস হার্টস, অর্থাৎ হার্ট উইকস এপিথেলিয়াল রুটশিট, এটাকে যখন স্টিমুলেট করে, তখন সেই হার্টস কি করে? অনেক অনেক প্রলিফারেশন করে, কারণ হার্টস নিজে হচ্ছে একটা এপিথেলিয়াল একটা টিস্যু। সে কি করে? এপিথেলিয়াম যেহেতু, সে প্রলিফারেশন করে। এবং অল্প না, প্রফিউজ প্রলিফারেশন করে, কিন্তু প্রফিউজ প্রলিফারেশন হবে। এবং যখন প্রলিফারেশন হবে, সে হচ্ছে প্রথমে কি করবে? আলাদা আলাদা ক্লাস্টারে প্রলিফারেশন করবে। কারণ হার্স তো ক্লাস্টার অবস্থায় আছে, তাই না? সে তো একটা কন্টিনিউয়াস অবস্থায় না, সে তো আলাদা আলাদা কি বলবো, গুছিয়ে আছে। সেই জন্য সে যখন প্রলিফারেশন করে, এভাবে আলাদা আলাদা গুছিয়ে প্রলিফারেশন করতে হবে। ঠিক আছে, এই প্রলিফারেশনের পর আলটিমেটলি ওরা সবাই একসাথে ফিউজ হয়ে কি করে? একটা মাস তৈরি করে। ঠিক আছে, একটা মাস তৈরি করে, মাস। প্রথমে ক্লাস্টার থাকে, তারপর মাসে কনভার্ট হয়। এবং সেই মাসের যে পেরিফেরি সেলগুলা, তারা হচ্ছে নিউট্রিশন পায় ভালো, কিন্তু সেলস এট দ্য সেন্টার, মানে সেন্টারের যে সেলগুলো আছে, তারা কিন্তু ভালো নিউট্রিশন পায় না। ভালো নিউট্রিশন পায় না তার মানে কি? সেলস এট দ্য সেন্টার, তখন তারা মারা যাবে, কারণ তাদের কাছে নিউট্রিশন এসে এসে পৌঁছাইতে পারতেছে না। ঠিক আছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে তারা তখন মারা যাবে। এবং মারা গেলে, ওই যে মারা গেছে বা ভিতরের সেলগুলো, তখন এখানে কি একটা ক্যাভিটি তৈরি হয়ে গেছে না? তাহলে এই যে একটা ক্যাভিটি তৈরি হয়েছে, এই ক্যাভিটিটাই হচ্ছে তখন, যেহেতু ক্যাভিটির মধ্যে কি থাকবে, যে সেলগুলা মারা গেছে তাদের তো কিছু এক্সুডেটিভ ম্যাটেরিয়াল থাকবে, বা তাদের কি বলে, নেক্রোটিক যে ডেব্রিজ, সেটা কি করে? সেটার মধ্যে প্রোটিন থাকে। সেই প্রোটিনের কলোইডাল অসমোটিক প্রেশার বেশি, সেই জন্য সে হাইড্রোস্ট্যাটিক প্রেশারের মাধ্যমে ফ্লুইডটাকে কি করবে? টেনে আনবে কোথায়? ক্যাভিটির ভিতর। এক্সট্রা সেলুলার স্পেস থেকে ক্যাভিটির ভিতর ফ্লুইডটাকে টেনে আনবে। এই যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাবে, সেজন্য ফ্লুইডটা আসবে ওই ক্যাভিটির ভিতর। এবং সেই ক্যাভিটিতে একটা কনফাইন্ড স্পেস, একটা আশেপাশে বোনস দিয়ে একটা, কি বলবো, কনফাইন করা একটা জায়গা। সে তো গ্রো করতে চায়, কিন্তু সে তো গ্রো করতে পারতেছে না। তো যখন আমরা কিছু পাই কিন্তু পাই না, তখন আমরা কি করি? আমরা চেষ্টা করি সেটা যাতে পাইতে পারি সেই ব্যবস্থা করার। তো সেও এই একই কাজ করে, সে হচ্ছে চেষ্টা করে। কিভাবে চেষ্টা করে? সে হচ্ছে আমার বোন রিজর্পটিং কিছু ফ্যাক্টর রিলিজ করে, রিলিজেস সাম বোন রিজর্পটিং ফ্যাক্টর। সেই বোন রিজর্পটিং ফ্যাক্টরটাই হচ্ছে আলটিমেটলি অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। আর অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি যখন বেড়ে যায়, তখন বোন ডিস্ট্রাকশন হয় এবং সিস্টটা কি করতে পারে? আশেপাশে এক্সপ্যান্ড করতে পারে। এই যে সিস্টে এরকম ছিল, তারপরে সে আস্তে আস্তে গ্রো করে। মনে রাখতে হবে,
এই ঘটনাটা কিন্তু 1 মাস 2 মাসের না, এটা কিন্তু বছরের পর বছর ধরে হতে থাকে এবং এটা খুবই স্লোলি হয় কিন্তু। বলা হয় যে নাকি 5 বছরে একটা সিস্ট মাত্র কয়েক সেন্টিমিটার গ্রো করতে পারে। বুঝাই যাচ্ছে যে কত স্লোলি হচ্ছে, কিন্তু প্রথমে কিন্তু কেউ বুঝতেই পারে না তার যেটা হয়েছে, আস্তে আস্তে হয় আর কি বুঝতে পারে যখন কোনো ইনফেকশন হয় তখন। এখন এই যে আমি একটা ফিগার দিলাম আরেকটা, যে এখানে ধরো ক্যারিজ হয়েছে বা হচ্ছে পালপাইটিস, যে কোনো কারণে টুথের হচ্ছে পাল্পটা হচ্ছে ইনফেকশন হয়ে ইনফ্লামেশন হয়ে নেক্রোসিস হয়ে গেছে, তখন আলটিমেটলি এই যে এখানে এভাবে রুটের নিচে কি হচ্ছে, সিস্ট ফর্মেশন হচ্ছে, এটাই হচ্ছে কি রেডিকুলার সিস্ট। এই যে একটা টুথে যদি আমরা এক্স রে করি বা ওপিজি করি, রেডিওগ্রাফিক্যালি আমরা এভাবে দেখতে পাবো যে রুটের চারপাশে কি একটা রেডিও লুসেন্ট এরিয়া, কেমন দেখবো, রেডিও লুসেন্ট এরিয়া, ব্ল্যাক কালার। নর্মালি তো এখানে বোনস থাকার কথা, কিন্তু যেহেতু বোনসটাকে রিজর্ভ করে নিজে গ্রো করছে সেই জন্য এটা রেডিওলুসেন্ট, অর্থাৎ এখানে তো এখন ফ্লুইড সেই জন্য ব্ল্যাক কালার। এই যে একটা মানুষের এরকম একটা সিস্ট হয়েছে, তো সেই সিস্টটাকে কি করা হয়েছে, সার্জারি করে বের করা হয়েছে, সেটাকে এক্সাইজ করে ফেলছে, তো এই যে এরকম বের হয়েছে আর কি, এটা একটা সিস্ট। ওকে, এটা এটা জাস্ট প্যাথোজেনেসিসের পার্ট, আশা করি বুঝা গেছে।